নমস্কার, আমি রজত শুভ্রমুখটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। যখনই চাই তাকে পাশে পাই। কলকাতার এমন একজন রাজনীতিবিদ যার নামের আগে এই শব্দ বন্ধটা জড়িত হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। দেবাশিস কুমার গতবারের মতো এবারও রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দেবাশিস দা, আমাদের শোতে আপনাকে স্বাগত। বলছি যে এই যে যখনই চাই পাশে পাই, এটা দেবাদা কতটা এনজয় করে, না এটা একটা আলাদা রেসপন্সিবিলিটি? আলাদা রেসপন্সিবিলিটি, এবং আমি তো খুব সাধারণ মানুষ। আমি তো কেউ বড় ব্যারিস্টার নই, বড় ডাক্তার নই, অথবা বড় ইঞ্জিনিয়ার নই। তাই আমার অন্য কোনো পরিচয় নেই। অনেক লোক অনেক বলতে পারেন, তারা কেউ দার্শনিক, অনেক অনেক রকম বলেন। আমার একটাই পরিচয়, আমি সমাজের অত্যন্ত সাধারণ মানুষ। আমি মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থাকতে চাই, এটাই আমার একমাত্র মানে আমার দাবি, বা এটাই আমি চাই। দেবাদা, আমরা যখনই এই এলাকার রাসবিহারী এই এলাকার কি মাঠ, কি উদ্যান, কি স্পোর্টস, যে কোনো অনুষ্ঠানে একটা কমন নাম, সেটা হচ্ছে দেবাদা। খেলাধুলো আপনার কতটা প্রিয়? খেলাধুলা তো আমার মানে সব থেকে যদি প্রিয় কিছু সাবজেক্ট থাকে, যতগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মানে বেস্ট একটা সাবজেক্ট হচ্ছে খেলাধুলা। খেলাধুলা আমি নিজে খুব ভালোবাসি, এবং আমি অনেক ক্লাব সংগঠনের সঙ্গে জড়িয়েও আছি এই কারণে। মানে আমি এটা জিজ্ঞেস করছি যে দেবাদা কি নিজের যখন গ্রোয়িং এজ, সেই সময় দেবাদা কি ফুটবল, ক্রিকেট কিছু খেলতো? ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, দুটো খেলা তো খেলেছি। পরবর্তীকালে কলেজে গিয়ে টেবিল টেনিস খেলেছি। মূলত তিনটে খেলাই আমরা খেলেছি, ফুটবল, ক্রিকেট এবং টেবিল টেনিস। কখনো কখনো ভলিও খেলেছি। এই খেলাগুলোর মধ্যে থেকে বড় হওয়া। মানে এটা কি সিরিয়াসলি খেলার মধ্যে ছিল নাকি জাস্ট? একদম সিরিয়াস খেলার মধ্যে ফুটবল, ক্রিকেট দুটোই ছিল, খুবই সিরিয়াস খেলা। মানে এটা শুধু সিরিয়াস, মানে আমরা তো আর মানে সেই অর্থে খুব বড় প্লেয়ার হওয়ার জন্য খেলিনি, কিন্তু খেলাটা আমাদের প্যাশন ছিল, খেলাটা আমার ভালোবাসা ছিল। আমার প্রত্যেক দিন স্কুলের পরে ফার্স্ট কাজই ছিল ব্যাগটা ফেলে দিয়ে দেশপ্রিয় পার্কে আমার মাঠ, সে মাঠে চলে আসা। সেই সময় যখন তোমরা খেলছিলে কোন সময়, তখন তোমাদের সামনে কারা হিরোজ? তখন সমস্ত মানে ফুটবলে হিরো বলতে গেলে সেই সময় খেলছে যারা, সুভাষ ভৌমিক থেকে শুরু করে ওই সময় যারা ছিল, সুভাষ ভৌমিক, হাবিব, সুরেশ সেনগুপ্ত, পরিমল, অল আর জায়েন্ট সেই সময় তারা রয়েছে। আর ক্রিকেটেও তখন তাই সব অমর রায় থেকে শুরু করে এক এক রাজু মুখার্জি থেকে সব তোমার পাড়ারই লোক? আমার পাড়ার লোক সব, তারা এক একজন স্টার তখন তারা খেলছে। তো কোনোদিনও নিজে কি মনে হয়েছিল যে ফুটবল, ক্রিকেট সিরিয়াসলি মানে প্যাশনের বাইরে? আমি ক্রিকেটটা সিরিয়াসলি খেলার চেষ্টা করেছি, খেলেওছি। ফুটবলও সিরিয়াসলি খেলেছি, স্কুল টিম খেলেছি। কোন পজিশনে খেলতে? আমি গোলকিপার খেলতাম। গোলকিপার খেলতে। তার মানে রাজনীতিতে আসার কারণে ফুটবল, ক্রিকেট কিছুটা আর কন্টিনিউ করা গেল না? সেটা থেকেও বড় কথা, এটা যদি ওটা বললে হয়তো একটু ভুল বলা হবে, কন্টিনিউ করতেই পারতাম, কিন্তু আমার বেশি পছন্দটা রাজনীতি হয়ে গেছে, সেই জন্যই আমার প্রায়োরিটি রাজনীতি হয়েছে। আচ্ছা দেবাদা, এবার একটা প্রসঙ্গে আছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে এলাকাটা, তোমার এলাকাটা সবুজ আছে, এই দেশপ্রিয় পার্কের এই বিরাট মাঠ আছে, স্পোর্টসকে নিয়ে তোমার সিরিয়াস চিন্তা ভাবনা কিছু আছে? কিছু মেজর প্ল্যানিং এবার জিতলে? দেখো, আমি একটা কথা বলি, স্পোর্টস নিয়ে রাজ্য সরকার যেভাবে প্ল্যানিং করেছে, একটার পর একটা একাডেমি করেছে, এবং স্পোর্টস বাজেট তুমি যদি দেখো প্রচুর বাড়িয়েছে স্পোর্টস বাজেট, মানে আগে সরকারের থেকে, এবং তার ফলও পাচ্ছে। আর্চারিতে আমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে। আমিও স্পোর্টসের ক্ষেত্রে আমার বিধানসভার মধ্যে একটা সুইমিং পুল আছে সাউদার্ন এভিনিউতে। সেটা শুধু 6 মাস আগে সুইমিং করা যেত। আমি ওটাকে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম ইন্ট্রোডিউস করে যাতে বছরে 11 মাস সুইমিং করা যাওয়ার ব্যবস্থা করেছি। তো সেটা স্পোর্টসের পক্ষে হচ্ছে, প্রচুর সুইমার আছেন যারা অফ সিজনে কাটার পুল পান না, যারা কম্পিটিশনে যেতে চান, তো তাদের পক্ষে একটা বড় কাজ হয়েছে। আমি এই বাসার জন্য একটা বড় সুইমিং পুল 50 মিটারের টালা এই দেশবন্ধু পার্কে আমরা করে দিয়েছি, মানে তাদের চালাবার জন্য দেওয়া হয়েছে। এই ধরনের আমি সাউদার্ন এভিনিউতে একটা স্পোর্টস, এই বুলেভার্ডে একটা স্পোর্টস কমপ্লেক্স মতো করেছি, যেখানে বাচ্চারা বাস্কেট খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, বাচ্চা বড় প্লাস টেবিল টেনিস খেলতে পারে। এই ধরনের
স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে আছি এবং আমি অনেকগুলো ক্লাবেরই সঙ্গে জড়িয়ে আছি, যেটা একদম ট্রুলি স্পোর্টস ক্লাব। এই যে যেখানে পুজো হয় দেশপ্রভাগ প্রিয়া সিনেমা হলের পাশে ওই মাঠটা, এই মাঠটাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিছু, যে এই মাঠটা কিভাবে? এই মাঠটা এক্সক্লুসিভলি এটা খেলার মাঠ। এখানে সিএবি বছরে 8 মাস মতো সিএবির কাছেই মাঠটা থাকে। তার পরবর্তীতে এটা তো এবং এই মাঠের তো একটা ইতিহাস আছে। চুনি গোস্বামীর মতো খেলোয়াড় এই মাঠ থেকে তৈরি হয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই মাঠ থেকে চুনি গোস্বামী? হ্যাঁ, চুনি গোস্বামী এই মাঠের প্লেয়ার। দেশপ্রিয় মার্কেট প্রোডাক্ট হচ্ছে চুনি গোস্বামী। তাই স্বাভাবিকভাবেই চুনিদা প্লাস ক্রিকেটে গোপাল বোস অনেক প্লেয়ার এই মাঠ থেকে তৈরি হয়েছে। মানে তারা এই মাঠেই খেলতেন, এই এসে বলছি সেটা হিসাবে এই মাঠের ঐতিহ্য আছে, তাই এটাকে আমি স্পোর্টসেরই মাঠ হিসাবে ট্রিটমেন্ট হয়। এটা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, এটা কি তোমার কনস্টিটিউয়েন্সিতে পড়ে? আমার কষ্ট। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম নিয়ে তোমার মানে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এখন মানে অনেকে বলে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের আরো বেটারমেন্ট হওয়া উচিত, অ্যাস্ট্রোটার বসা উচিত। সমস্যা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের, আপনারা জানেন যে আমরা মানে সরকার রাইফে এখানে খেলা দিচ্ছিল রাত্রিবেলা, আইএসএল এর খেলা থাকছিল, কিন্তু পরিবেশ কর্মীরা এটা নিয়ে আপত্তি করেন এবং আমাদের তারপরে রাত ওখানে আলোর পরিমাণ কমাতে হয়, পাখি ডিস্টার্ব হচ্ছে, এইসব বিভিন্ন কারণে পরিবেশের সম্বন্ধে একটা আমাদের ভাবতে হয়। সেই কারণে আমরা ওইটা আমরা করতে পারিনি, কিন্তু আমরা ওখানে অ্যাথলেট ট্র্যাক আছে ইতিমধ্যে, তারও সংস্কার হচ্ছে। তো ওই মাঠটাও সম্পূর্ণভাবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা স্পোর্টসের জন্য ব্যবহার হয়। কিন্তু দাদা রবীন্দ্র সরোবর মাঠটাকে কি আরো বেটার করা যায় না? ধরুন অ্যাস্ট্রোটার বসানো বা স্টেডিয়ামটাকে আরো সংস্কার করে, এগুলো কি তোমার চিন্তা ভাবনার মধ্যে আছে? 100বার নিশ্চিত এইগুলো করা তো যাই, না করার কোনো কারণ নেই। এবং রাজ্য সরকারও রবীন্দ্র সরোবরকে সংস্কারের জন্য একটা বড় প্রকল্প নিয়েছে ইতিমধ্যে। আর রবীন্দ্র সরোবরে যে রোয়িং যে দীর্ঘদিন ধরে হয়, এটা কতটা নজরে আছে? আমি নিজে একজন রোয়ার ছিলাম, আমি স্কুল থেকে রোয়িংয়ে পার্টিসিপেট করেছি। তা রোয়িং আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। তো স্বাভাবিকভাবেই রোয়িং লেক ক্লাব এবং ইউনিভার্সিটি রোয়িং ক্লাব, শিয়ালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব, অনেকগুলো ক্লাব এখানে আছে, তারাই কিন্তু আমাদের বাংলার রোয়ার তৈরি করছে। এই একটা কথা বলো তো, এই বারবার একটা একটা তুলনামূলক আলোচনা আছে যে আগের সরকারের আমলে স্পোর্টসের সিচুয়েশন আর বর্তমান আমলে স্পোর্টসের সিচুয়েশন, এখন কি বাংলার স্পোর্টসে তুমি যেমনটা বলে বাজেটারি অ্যালোকেশন বেড়েছে, সামগ্রিকভাবে কি বাংলার স্পোর্টস কি এখন আগের তুলনায় বেটার আছে? অনেক 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 উন্নয়ন হয়েছে এবং একটা ফোকাসড হয়েছে। বাজেটারি অ্যালোকেশন মানে বাজেটটা কোন কাজে বেড়েছে সেটা দেখতে হবে। আসল কথা হচ্ছে এই সরকার আসার পরে অনেকগুলো একাডেমি তৈরি করেছে, সেই একাডেমি থেকে প্রতিনিয়ত কিন্তু প্লেয়ার তৈরি হচ্ছে, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। একটা কথা বিরোধীরা বারবার বলছে যে রাজ্যের যে ক্রীড়া স্ট্রাকচার, রাজ্যের যে বিভিন্ন বডিজ আছে সেগুলোকে রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে, রাজনীতি থাকলে কখনো স্পোর্টস এগোবে না। আপনি কি এটা মানেন? আমি জানি না এটা কেন বলছেন। প্রচুর স্পোর্টসম্যান যারা রাজনীতিতে আছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, তাহলে তারা কি স্পোর্টস বাদ দিয়ে কী করে, তারা স্পোর্টসের সঙ্গেই আছে। এইটা আমার মনে হয় না এটা খুব একটা ঠিক কথা। সারা রাজ্যে এ ধরনের কথাগুলো আমায় দেখতে হবে, সেই লোকটাকে বিচার করতে হবে যে সেই লোকটা যে পদে আছেন সেই পদের প্রতি তিনি সুবিচার করছেন কি। যদি করেন তাহলে ঠিক আছে, না করলে সে রাজনীতি করার জন্য তাকে বাদ দেওয়া যাবে না। রাজনীতি না করলেও সে যদি তার পদের সুবিচার না করে তাকে এমনি চলে যাওয়া উচিত। হচ্ছে যে কেন্দ্র সরকার যে স্পোর্টস ভিশনটা নিয়েছে, কেন্দ্র সরকার যেভাবে অলিম্পিকের লক্ষ্যে এগোচ্ছে, কমনওয়েলথের লক্ষ্যে এগোচ্ছে, বা কেন্দ্রীয় সরকার যেভাবে স্পোর্টসটাকে দেখছে, রাজ্য সরকার তার সঙ্গে তাল মিলিয়ে চলছে না, এটা কি বিশ্বাসযোগ্য? আমি জানি না কী তালে মিলিয়ে চলার কথা বলছেন ওনারা, তবে কেন্দ্রীয় সরকারের যে ক্রীড়া নীতি, সেই নীতি কার্যকর করার চেষ্টা কেন্দ্রীয় সরকার করছেন। তাতে ভালো কি খারাপ ভবিষ্যৎ বলবে, তবে এটা আমরা বলতে পারি যে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছেন বা যে নীতিতে তারা চালাচ্ছেন, তাতে অত্যন্ত সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল, আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। এই নীতি যদি ফলো করে এই যে রেজাল্ট হয়, তাহলে ভাববে বাংলার মানুষ।
দেবাদা, বাংলার ফুটবলের অবস্থা দেখে কি দেবাদার দুঃখ হয় যে একদম একদম দুঃখ। এই নিয়ে কোনো দ্বিমত নেই। আগে একটা একাদশ তৈরি হতো, ফার্স্ট 11, বলি ভারতবর্ষের ফার্স্ট 11 তৈরি হতো, অন্তত বাঙালি ছেলে 6 থেকে 7 খানা থাকতো মিনিমাম। আর যদি সন্তোষ ট্রফিতে বাংলার টিম তৈরি করতে হতো, 7 থেকে 8 জন বাঙালি প্লেয়ার থাকতো যারা বাংলায় কথা বলে। ভিনদেশের 2-4 রাজ্যে থাকতে পারতো, তারা প্রায় বাঙালি হয়ে গেছে, কারণ এখানেই তারা খেলে বড় হয়েছে। আজকে দুঃখ লাগে আজকে যখন দেখি যে যেভাবে বাংলার ছেলেরা পিছিয়ে গেছে খেলাধুলায়, সেটা মানে ফুটবলে আমি বলছি, ফুটবলে আমি মনে করি এটা পলিসি ফ্রেম আউট করা উচিত। তার কারণ বিদেশি নির্ভরতা আমাদের বাড়ছে, এই বিদেশি নির্ভরতাটাকে কমানো উচিত। আমি একদম ছেড়ে দেওয়ার কথা বলছি না, কিন্তু বিদেশি নির্ভরতা কমানো উচিত। বিদেশি নির্ভরতা বাড়লে মানে আজকে যদি আমার প্রিয় ক্লাব একটা ট্রফি পাওয়ার জন্য যদি 4টে বিদেশিকে আনতে পারে, তাহলে আমি আমার টাকা থেকে আনবো, তাহলে আমি চ্যাম্পিয়ন হব। আর না থাকলে আমি পারবো না, আমি হেরে যাবো। আজকে কলকাতা অনেক লোক টিমের হচ্ছে। এই নির্ভরতা আমাদের লোকাল প্লেয়ারদের তৈরি করতে মানে অসহযোগিতা করছে বা অসুবিধা হচ্ছে। যদি এই নির্ভরতা কমতো, তাহলে স্থানীয় ছেলেরা অনেক বেশি। বাংলার ফুটবলকে তুলে ধরা, এক্ষেত্রে কি সরকারের কোনো ভূমিকা থাকে আছে উচিত বলে মনে নিশ্চয়ই হয়? আছে, নিশ্চয়ই। বাংলাদেশ চেষ্টা করছে, দেখেছেন যে চ্যাম্পিয়ন হয়েছে, সবাইকে চালিয়ে দিয়েছে। কেন দিয়েছে? যে উৎসাহিত করার জন্য, যাতে আরও ভালো করে ও খেলতে পারে। সরকারের পুরো সুযোগ মানে সরকারের মদত আছে, এবং সরকার চায় বাংলার ফুটবলটা উন্নত হোক। ফাইনালি, এবার যদি দেবাদা রাসবিহারী থেকে নির্বাচিত হন, তাহলে ক্রীড়া ক্ষেত্রে দাগ রেখে যাওয়ার মতো একটা পরিকল্পনা। না দেখুন, আমাদের তো বিধায়ক হিসাবে আমি গভর্নমেন্টের পলিসিকে মেনেই আমাদের কাজ করতে হবে। তবে আমি চাই যে আমাদের এই যে বিভিন্ন মাঠ যেগুলো রয়েছে, সেগুলো সংস্কার করে সেগুলোকে খেলাধুলা যাতে আরও বাড়ানো, প্রসার করা, যেভাবে আমরা সাউদার্ন অ্যাভিনিউ বুলেভার্ডকে কনভার্ট করেছি স্পোর্টসে। এই ধরনের আরও কিছু জায়গা আছে যেগুলো আমরা স্পোর্টসের ক্ষেত্র বাড়াতে সাহায্য করতে পারে। আমরা চেষ্টা করব যে খেলাধুলার আঙিনায় আরও বেশি করে মানুষকে নিয়ে আসা। থ্যাংক ইউ দেবাদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।